প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি তানভীর খান, বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে সাক্ষাৎকার নিচ্ছি এই প্ল্যাটফর্মের একজন সক্রিয় সদস্য, মানবাধিকার কর্মী নোমানুল্লাহ বাহার ভাইয়ের, যিনি উজ্জ্বল সম্ভাবনাময়ী আগামী দিনের নেতৃত্ব প্রদানকারী এসডিজি ইয়ুথ ফোরাম অর্গানাইজেশন যুব উন্নয়ন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 প্রজেক্টে কাজ করছেন। নোমান ভাই, আমরা জানতে চাই আপনি আগামীতে কি ধরনের সম্ভাবনাময়ী বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ। আমি নোমানুল্লাহ বাহার, কাজ করছি এসডিজি ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠনে বা প্ল্যাটফর্মে। এটাই আমার পরিচয়। এমনি স্থানীয় একজন সমাজকর্মী চট্টগ্রাম থেকে। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি সেটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিভিন্ন সময় কিছু জন আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষের রক্ত ঝরে। যেমন আমাদের 1971 বলি বা এর আগে 69-এর গণ অভ্যুত্থান বা 52-র ভাষা আন্দোলন, এই যে অভ্যুত্থানগুলো ঘটে, এই পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন বা লাস্ট যে পরিবর্তন 5 আগস্টের পরবর্তীতে এখন পর্যন্ত আমরা যেটা মানুষের যে জন আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ এই বাংলাদেশকে সাজাতে চাই, দেখতে চাই, সেটা কিন্তু কখনো পূরণ হচ্ছে না। যার কারণে সর্বশেষ এই যে লাস্ট যে মুভমেন্ট বা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, তাদের সংস্কারের যে বিষয়গুলো সেগুলো উপস্থাপন করছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা কিন্তু দেখি না। মানুষের মধ্যে অনেক সময় হতাশাগ্রস্ততা দেখা দেয়। সুতরাং এই যে গণ অভ্যুত্থানগুলো যে কারণে হয়, এগুলো যাতে শুধুমাত্র ইতিহাস সৃষ্টি না হয়, এগুলো যাতে অনুধাবন আমরা হৃদয় থেকে করি, আমাদের যে পরিবর্তন সেটি আমাদের মানসিকতায় যাতে সংযুক্ত থাকে, সেটি অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী প্রশ্ন হলো, আপনি আগামীতে কি ধরনের রাষ্ট্রপ্রধান এবং রাজনৈতিক দল প্রত্যাশা করেন? প্রকৃতপক্ষে রাজনীতিটা মানুষের কল্যাণের জন্য বা সেবার জন্য। আমরা বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে সিভিল সোসাইটি আছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, ছোট দল আছে, বড় দল আছে, বা ক্ষমতাসীন দল ছিল অনেকেই, বা ক্ষমতায় ছিল অথবা ক্ষমতার বাইরে বামপন্থী আছে, ডানপন্থী আছে, বা ধর্মভিত্তিক রাজনীতি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বহু মত এবং পথের যে বিকাশ ঘটছে, এখানে যে চিন্তার যে বৈচিত্র্য, কর্মের যে ব্যাপ্তি, সেখানে রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে, আমরা অবশ্যই চাই যে তাদের মধ্যে সংস্কার, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। অন্যদিকে আমরা রাজনৈতিক দলগুলো মানুষ যেভাবে প্রত্যাশা করে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক, তারা যে সমাজের পরিবর্তনের জন্য কাজ করতে চায়, সেই ধরনের কর্মসূচি আমরা সচরাচর দেখি না। মানুষের যে জনভোগান্তি বা জনকল্যাণের যে কর্মযজ্ঞ, সেই ধরনের কর্মসূচি রাজনৈতিক দলগুলো থেকে আমরা দেখি না। শুধুমাত্র তারা কিভাবে ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতার অংশীদার হতে পারে দ্রুত গতিতে, সেদিকেই মনোযোগ এবং সেই দিকেই তাদের কর্মকাণ্ড। কিন্তু আবার অন্যদিকে আমি যে দার্শনিক যে চিন্তা, আমরা চাই যে একটি নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে উঠে আসুক, ত্যাগ এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে, শুধুমাত্র ক্ষমতার উদ্দেশ্যে নয়। যাতে আমি আমার ত্যাগের মাধ্যমে যাতে কেউ যদি নেতৃত্ব বিকশিত করতে পারে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন পৃথিবীব্যাপী অনেক আমরা যে পরিবর্তন চাই, আমরা যে অনেক কিছু সমালোচনা করি, পরিবারতন্ত্রের অবসান চাই আমরা, কিন্তু এই যে পরিবারতন্ত্রের অবসান চাই, কিন্তু নতুন নেতৃত্ব বিকশিত হচ্ছে না। সেই নতুন নেতৃত্বের প্রতি যে আস্থা দরকার বাংলাদেশের মানুষের, সেই আস্থা তো অর্জন করা প্রয়োজন। এই আস্থাটা যদি কেউ অর্জন করতে না পারি, আবার এদিকে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা নতুন নেতৃত্ব চাই। সুতরাং এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে।
তারপরও আমি মনে করি যে এই যে বহু মত এবং পথের বিকাশ করছে, বহু রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড আমরা অবলোকন করছি, আবার সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানও তার সচলতা রয়েছে বিভিন্নভাবে। কিন্তু আমরা চাই যে এই যে পথ চলতে চলতে আমাদের জীবন প্রবাহের সাথে আমাদের সংগঠনগুলোর যে সক্রিয়তা, এই পথ চলতে চলতে এক সময় বাংলাদেশের মানুষ হয়তো সঠিক নেতৃত্ব খুঁজে পাবে, অথবা যারা দেশপ্রেমিক, যোগ্য এবং দক্ষ, যারা সত্যিকারের পরিবর্তন চাই এবং নিজেদের মধ্যে পরিবর্তন সাধন করে, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই এবং পরিবর্তন আনতে চাই, তাদেরকে পরিবর্তন আনতে চাই তাদেরকেই এই সঠিক নেতৃত্ব হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এই সঠিক নেতৃত্বের অনুসন্ধান জরুরি। আবার সঠিক নেতৃত্ব কারা দেবে, হ্যাঁ, কারা সঠিক নেতৃত্বকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারবো যে কোন দলটি, কোন মানুষটি বাংলাদেশের রাজনীতির জন্য পারফেক্ট এবং বাংলাদেশের মানুষের সত্যিকারের জনকল্যাণ সাধন করতে পারবে, সেটা কিন্তু এখনো ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে। আমরা একদিকে চাই নতুন শক্তির উদ্ভব ঘটুক, আবার অন্যদিকে প্রচলিত রাজনীতির সাথে বেশিরভাগ মানুষ সম্পৃক্ত নানাভাবে। এই এবং আমাদের যে ভোট কেন্দ্রিক সংস্কৃতি রয়েছে, আমাদের একটা নির্বাচন অপারেট করতে গেলে একজন প্রার্থীকে, একটি দলকে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। এর মধ্যে তো আপনার এই যে নতুন করে আমাদের কিভাবে জনগণ সহজ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারে একটি রাজনৈতিক দল, একজন ব্যক্তি, তার মাধ্যমে আমরা যদি একটু সহজ করতে পারি আমাদের সিস্টেমগুলি, তাহলে কিন্তু মানুষ রাজনীতিতে সংযুক্ত হবে। রাজনীতিতে একটা মানসম্পন্ন পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন। যেমন আমরা সুস্থ রাজনীতি চাই, সে সুস্থ রাজনীতির অনুঘটক গুলো কি? আমি সাম্প্রতিক কিছু রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলেছি, আপনারা কেন যে কিছু সৃজনশীল কর্মসূচি আপনারা কেন পালন করেন না? আপনারা একটু প্রচলিত রাজনীতি যে সংস্কৃতি বিদ্যমান তার বাইরে গিয়ে কেন কোনো কর্মকাণ্ড আপনারা করেন না? আপনারা কেন এই দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য তো কোনো এই যে আইটি ট্রেনিং বলেন, অন্য ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বলেন, এগুলো তো রাজনীতির পার্ট হতে পারে। কিন্তু আমরা আমাদের রাজনীতিটাকে শুধুমাত্র মিছিল, মিটিং, কিভাবে মানুষকে জড়ো করে সস্তা জনপ্রিয়তা অর্জন করা যায়, সেই ধরনের সংস্কৃতির মধ্যে আমরা আবদ্ধ। এর বাইরে এসে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস, আমাদের দারিদ্র বিমোচনের কোনো মডিউল, অথবা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে, এগুলোকে সঠিকভাবে, সুনিপুণভাবে, সুন্দরভাবে পরিচালিত কিভাবে করা যায়, আমাদের ইনস্টিটিউশন গুলো কিভাবে শক্তিশালী করা যায়। যেমন আমাদের সব সময় এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলি, এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা সিস্টেম, এটা কিন্তু আসলে সঠিক না। মানে কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই চাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট কেন চায় না মানুষ? মানুষ চাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কেয়ারটেকার গভর্নমেন্ট কেন প্রয়োজন? কারণ আমাদের নির্বাচন কমিশন ক্যাপাবল না। আমরা দেখেছি সর্বশেষ প্রতিটি সরকারই নির্বাচন কমিশনকে তাদের নিজস্ব বাহিনীতে তারা কিভাবে বিজয়ী হবে কারচুপির মাধ্যমে, অপপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনকে অপব্যবহার করেছে। সুতরাং আমরা যদি প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করতে পারি, সক্ষম করে গড়ে তুলতে পারি, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সিটি কর্পোরেশন, ওয়াসা, এমনকি ছোট ছোট প্রতিষ্ঠান, এটা আমাদের নিজেদের পরিবারের মতো সংস্থা হতে পারে, অথবা স্কুল কলেজ হতে পারে, অথবা অন্য কোনো সামাজিক সংস্থা হতে পারে। প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীন, নিরপেক্ষ এবং দক্ষ যাতে হতে পারে, তার কর্মপ্রয়াস যাতে চালাতে পারে। আমরা যদি কিছু সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা কিছু সিস্টেম ডেভেলপ করে দিতে পারি, তাহলে আর এই যে ফেসিজম বলি বা তান্ত্রিকতা থেকে আমরা অনেক ক্ষেত্রে বেরিয়ে আসতে পারবো। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা গুণগত পরিবর্তন চাই, সেই গুণগত পরিবর্তন তো আপনি আসবে না, সেটা আমাদেরকে কাউকে না কাউকে
দায়িত্ব নিতে হবে, শুরু করতে হবে। সেই ছোট্ট পরিসর থেকে শুরুর যে যাত্রা, সেটি আমাদের অবশ্যই শুরু করতে হবে। এবং এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। এবং এখানে কৃষক, শ্রমিক সবাই আমরা সবাই সবার মতামত প্রদান করবে। আমরা পরমত সহিষ্ণু নাগরিক চাই। এবং আমাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশে একটি অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে পথ চলা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার সীমাবদ্ধ এবং পুরনো যে চিন্তা, সেখান থেকে বেরোতে পারেনি। আমাদের প্রয়োজন দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা কোনো একটা প্রতিষ্ঠানে একটা অ্যাপ্লিকেশন করলাম, সেটা কাজ হয়ে যেতে হবে, কিন্তু আমাদের তো এই প্রতিষ্ঠানগুলো তো ধ্বংসপ্রায়, এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। এই প্রতিষ্ঠানগুলোতে তো আমাদের একটা অ্যাপ্লিকেশন করবে জনগণ, সেটা যাতে সহজে কাজটা হয়ে যায়, সেই ধরনের গুড গভর্নেন্স প্রয়োজন। একটা ওয়ার্ড অফিসে গেলে একজন নাগরিক সে কেন কষ্ট পাবে, এবং একজন ভিআইপি কে কেন অতিরিক্ত মর্যাদা দিবে? ধর্মীয় ভাবে বলি, সামাজিক ভাবে বলি বা রাজনৈতিক ভাবে বলি, প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে, প্রত্যেক মানুষ সমান মর্যাদা তাকে আমাদেরকে দিতে হবে। কিন্তু আমরা এই যে এখানে শ্রেণী বৈষম্য তৈরি করে রাখি, এটা আমাদের প্রতিটি আমরা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের সুবিধাবাদী চরিত্র রয়েছে। এই সুবিধাবাদী চরিত্রের কারণেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে। তবে আমরা আশাবাদী, আমাদের আশাবাদী হতে হবে। আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ রক্ত জড়িয়েছে বারবার, সেই ৭১-এর পূর্ব থেকে এবং এখন পর্যন্ত রক্ত ঝরাচ্ছে, সেই আকাঙ্ক্ষার সুনিপুণ বাস্তবায়নের জন্য যে একটা আমরা আলোকিত সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা ইতিবাচক সংস্কৃতি চাই, আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা নতুন ধরনের বাংলাদেশ চাই, সেই নতুন ধরনের বাংলাদেশের রূপরেখাটা কি রূপ হবে, সেটার জন্য কিন্তু আমাদেরকে প্রচেষ্টা এবং কর্মপ্রয়াস প্রয়োজন। আমি পাশাপাশি বাংলাদেশ ডেমোক্রেটিক যে প্ল্যাটফর্ম, নতুন এই সংস্থাটি বা স্বেচ্ছায় তানভীর ভাই সহ যারা এটার সাথে সংযুক্ত, আমরা এখানে কিছু নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে যাতে বোর্ডটি সুষ্ঠু হয়, প্রতিটি বোর্ড, প্রতিটি নির্বাচন যাতে আমরা নিরপেক্ষ হয়, এবং যাতে এখানে কালো টাকার মালিকরা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যাতে নির্বাচিত হতে না পারে, সেই ধরনের যদি আমরা কিছু সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে বা রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি শূন্যের কোটায় নেমে আসবে এবং দুর্নীতিগ্রস্তরা রাজনীতি থেকে ছিটকে পড়বে। এবং এখানে আইনের শাসন জরুরি। বিশেষত বাংলাদেশ এই যে ডেমোক্রেটিক যে নেটওয়ার্ক, এই যে কনসেপ্ট, এটা হচ্ছে যাতে জবাবদিহিতার মধ্যে আসে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি, কর্মী যাতে জবাবদিহিতার মধ্যে আসে। তাহলে কিন্তু এই জবাবদিহিতা আনার জন্য কিছু ভালো মানের সিস্টেম ডেভেলপ করতে হবে, ভালো মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে যাতে আমরা সচল থাকে, নিরপেক্ষ থাকে, দক্ষ হয়, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে আমাদের যে একনায়কতন্ত্র অথবা ফেসিজম অথবা পরিবারতন্ত্র, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের মাঠ পর্যায় থেকে, তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক নেতৃত্ব বিকশিত হবে, যারা সঠিক নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব, এবং এইগুলো যাতে সঠিকভাবে বিকাশ ঘটাতে পারে, সেই জন্য কিন্তু স্পেস দেওয়া জরুরি। আরেকটি একেবারে যে আমাদের পরিবর্তন ঘটছে না সেটাও আমি বলবো না। সাম্প্রতিক যে কয়েকজন উপদেষ্টা কিন্তু তরুণ। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি গত 50 বছরে আমরা দেখেছি যে তরুণদেরকে স্পেস দেওয়া হতো না, কিন্তু তরুণদের অবদান রয়েছে প্রতিটি পরিবর্তনে, প্রতিটি অভ্যুত্থানে। আমরা এখানে দেখেছি 60
সত্তরোর্ধ্ব মানুষদেরকে মন্ত্রী, এমপি, বিভিন্ন সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় পদ পদবিতে নিযুক্ত ছিল। এই যে একটা সূচনা হয়েছে, তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্তকরণের এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এখানে তরুণরা যে দক্ষতার পরিচয় দিচ্ছে, যে পরিবর্তনের জন্য কাজ করছে, এটাকে আরো বেশি বিকশিত করতে হবে, আরো বেশি গাণিতিক হারে বাড়াতে হবে। তাহলেই কিন্তু আমরা প্রবীণ এবং নবীনের সমন্বয়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার পেতে পারি। ধন্যবাদ তানভীর ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আশা করি ভবিষ্যতে আপনার আরো কিছু কথা শুনবো।